বিয়ান তখন সোফায় বসে আছে। হঠাৎ কামিলীর কণ্ঠে মুখ তুলে তাকায়। ওকে জড়তার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ রুক্ষ গলায় আয় বলে আবারও বিহান নিজ কাজে মনোযোগ দেয়। মাথা নিচু করে কামিলী ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ শান্তভাবে দাঁড়িয়ে থাকে। স্তব্ধ তবতক নিয়ে কিভাবে কি বলবে সে বুঝে না। কিছু সময় যাওয়ার পরেও কামিলীকে কোনো কথা বলতে না দেখে এবার বিহান চোখ তুলে তাকায় ওর দিকে। গম্ভীর কণ্ঠে শুধায়, কি প্রয়োজনে এসেছিস? বিহান ভাইয়ের মোটা গলায় বেশ চমকে উঠে কামিলী। নিজেকে সামলে ক্ষীণ সুরে বলে, তুমি কি আমার উপর রাগ করে আছো বিহান ভাই? কামিলীর তাকালো বিহান ভাইয়ের তীক্ষ্ণ চোখা চাউনিতে কেঁপে উঠল কেমন। তোর উপর রাগ করে থাকতে যাব কেন? ওই যে রাহাকে। থেমে গেল কামিলিনী। বিহান ভাইকে চুপ থাকতে দেখে নরম গলায় বলল, আবারও তুমি আমায় ভুল বুঝছো বিহান ভাই। কেন এসেছিস সেটা বল। আমি দেখছি তুমি ওই ঘটনার পর আমাকে কেমন এড়িয়ে যাচ্ছ। আমি তো ভুল কিছু বলিনি, ও তো সত্যি এমন। স্টপিট কামিলি, ও তোর বোন হয়, আর কারো বিষয়ে কোনো কথা বলতে গেলেও ভেবে চিন্তে বলা উচিত। তোর থেকে এসব আশা করা যায় না। তুই রাহার মতো এতটা অবুঝ না। আমি ওই বিষয়টা নিয়ে আমি আর কিছু শুনতে চাইছি না। এবার আসতে পারিস। আমি কি এমন বলছি বলো তো? তুমি সব সময় রাহার দিকটা কেন দেখছো? ও যা করে তাই তো বলছি আমি। ও তো আসলে একটা বেয়াদব, সারাক্ষণ তোমাকে উল্টাপাল্টা নামে ডাকে। এবার তুই আয়। কামিলীর মৃত রাগ হলো, কান্নাও পেল। সে নিজের ছাপাই গাইতে বলল, বিহান ভাই, আমি তো মিথ্যা বলিনি। রাহা সবসময় বাড়াবাড়ি করে। ওকে তুমি কিছু বলো না, জাস্ট শ্যাট আপ। ওকে কিছু বলি কি বলি না সেটা তোর কাছে বলতে হবে না আমার। এখন বেরো হ, আমার কাজ আছে। কামিলিনী কান্না আটকে রুম থেকে বের হয়ে গিয়েছে। সেই তখন থেকেই ঘটনা মনে করতে করতে ফুঁপিয়ে কাঁদছে কামিনী নিজে কামনায়। বিহান ভাই এভাবে বলতে পারলো, একবারও তার দিকটা ভাবলো না। তার কষ্ট হতে পারে সেটা চিন্তা করলো না। অশ্রুসিদ্ধ নয়নে কামিনী বলতে লাগলো, তোমার সামান্য কথা আমার বুকটা চৌচির করে তুলছে বিহান ভাই। কেন আমাকে একটু বুঝতে চাও না তুমি? কেন আমার অনুভূতি তোমার চোখে পড়ে না? কেন বিহান ভাই, কেন? রাহার শরীর থরথর করে কাঁপছে। নিজ পায়ে দাঁড়াতে পারছে না একটুও। মনে হচ্ছে এই বুঝি বলহীন শরীরটা নিয়ে ঢলে পড়বে ও। চোখের সামনে বিহান ভাই রক্তাক্ত পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় রক্তে ভেজা ব্যান্ডেজটা খুলে বেনিটির সামনে দেখতে চাইছিল। নিজের বাম দিকের ক্ষতবিক্ষত পিঠটা, কাঁপাকাঁপি পা আর অশ্রুসিদ্ধ নয়নে কখন বিহান ভাইয়ের কাছে চলে এসেছে সে টেরও পেল না। ওর নিঃশ্বাস যেন বুকেই আটকে গেল। বুকের ভিতর তীব্র চাপ অনুভব করলো সে, যেন শ্বাস নিলেই বুকটা ফেটে যাবে। বিহানের পিঠ বেয়ে নেমে আসা রক্তের দাগগুলো তার চোখ আরো ঝাপসা করে দিল। বাম বাহুর দিকের পিঠটায় গভীর এক ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছে। ক্ষতের চারপাশ ফুলে উঠে লালচে হয়ে আছে, যেন সামান্য নড়াচড়াতেই ব্যথাটা আরো তীব্রভাবে মাথাচাড়া দিয়ে উঠবে। মাংসের গভীর পর্যায়ে কেটে গিয়ে দগদগে হয়ে আছে জায়গাটা। কি বীভৎস দেখাচ্ছে রক্তে ভেজা জায়গাটাকে।
গভীর ক্ষতের মাঝ বরাবর মাংস বোধহয় বের হয়েছে খানিক, এখনো তাজা রক্ত চুয়ে চুয়ে পড়ছে। দেখলেই শরীর কাঁটা দিয়ে শিউরে উঠে। রাহা পুরো বাকহারা হয়ে গিয়েছে, শরীর অসহায়ভাবে কাঁপছে। রিহান ভাইকে এই অবস্থা দেখে কলিজা এপার ওপার হয়ে যাচ্ছে। এক অসহ্য যন্ত্রণা কলিজায় খামচে ধরেছে ওর। রক্তলাল ঠোঁট তিতির করে কেঁপে যাচ্ছে। চোখে বোধহয় এক সমুদ্র লুকিয়ে নিয়েছে মেয়েটা। কি নিদারুণ অসহায়ভাবে মেয়েটা নিস্তেজ হাতটা বাড়িয়ে দিল ক্ষতটা ছুঁয়ে দিতে। ওই রক্তে ভেজা ক্ষতে হাত দিয়ে ছোঁয়ার সাহস হলো না রাহার। বুকটা হু হু করে উঠল ওর। চোখ দুটি দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে চাইল। বুকের ভেতর তীব্র ব্যথা নিয়ে মনে হলো যদি পারত সব কষ্টটুকু নিজের শরীরে টেনে নিতে। তবুও বিহান ভাইকে এভাবে দেখতে হতো না। অসহ্য জ্বালায় হৃদয় চিরে যাচ্ছে ওর। বিহান এতক্ষণ আয়নার প্রতিবিম্বে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে গেল রাহাকে। পাগল মেয়েটা কি তার আঘাত দেখে কষ্ট পাচ্ছে? গাধাটা কি কাঁদছে তার কষ্টে? সে স্তব্ধ নির্বাক চোখে এতক্ষণ মেয়েটার আতঙ্ক ভরা অশ্রুসিক্ত অভয় দেখে গেল। এবার বিহান ঘাটটা একটু ঘুরিয়ে পিছনে থাকা রাহাকে দেখার চেষ্টা করলো। মেয়েটা বুক ভরা কষ্টে হাউমাউ করে কাঁদতে চেয়েও যেন পারছে না। ঠোঁট দুটি বরফ শীতে কনকনে ঠান্ডার মতো কাঁপিয়ে চলছে শুধু। বাড়িয়ে ধরা হাতটা থরথর করে দুলছে। ঠোঁট দুটি গলিয়ে কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। কোনো শব্দ বের হচ্ছে না কণ্ঠ দিয়ে। মাথা অতিরিক্ত ভয়ে মেয়েটা যেন বোবা হয়ে গিয়েছে। ভেতরের কাপড়টা বের করার জন্য ঠিকভাবে কাঁদতেও পারছে না। বিহান পুরোপুরি এবার রাহার দিকে ঘুরে দাঁড়ালো। দাঁত চিবিয়ে বাম বাহুটা খানিক নাড়িয়ে ঝুলিয়ে রাখা শার্টটা কাঁধের উপর তুলে নিল। এরপর তাকালো মেয়েটার দিকে। সত্যি মেয়েটা যেন জমে গিয়েছে। একইভাবে দাঁড়িয়ে আছে, হাত কিছুটা তার দিকে বাড়িয়ে, অথচ না তাকে ধরছে আর না এক চুল নড়ছে। ছোট শরীরটা এখনো ঠকঠক করে কেঁপে যাচ্ছে। মেয়েটা চাইলেও না কিছু বলতে পারছে না আর না নিজেকে সামলাতে পারছে। রাহাকে এভাবে ধীর অচল ভঙ্গিতে দাঁড়িয়ে কাঁপতে দেখে বিহান ওর দু বাহু আলতো করে চেপে ধরল। এতে মেয়েটার কোনো হেলদোল হলো না। বিহান ভ্রু কুঁচকে এবার রাহাকে কিছুটা ঝাঁকালো। মেয়েটা তবুও মূর্তির মতো একইভাবে দাঁড়িয়ে রইল, প্রতিক্রিয়াহীন। এবার কিছুটা চমকালো বিহান। ওর বাহু ছেড়ে তুলতুলে মোলাময় গাল দুটি যত্নে তুলে নিল নিজ হাতের আঁজলায়। আদর ভঙ্গিমায় বলল, হে আদরি, হোয়াট হ্যাপেন? রাহা ঠোঁট দুটি ভয়াবহভাবে কাঁপছে। হরিণী চোখ দুটি ঝাপসা হয়ে আসে ঘন কুয়াশা ঢাকা অতল গহ্বরের মতো। রাহা, লুক অ্যাট মি। কি হয়েছে বল আমায়। রাহা ফ্যালফ্যাল করে বিহান ভাইয়ের দিকে পাথরের মতো তাকিয়ে থাকলেও শরীরটা কাঁপছে তার। ওকে এভাবে আতঙ্কে জমে থাকতে দেখে বিহানের অশান্তি শুরু হলো। মেয়েটাকে স্বাভাবিক করার উদ্দেশ্যে গাল দুটি আরো একটু চেপে ধরে মুখের উপর তুলল কিছুটা। লম্বা চওড়া বিহান নিজের ঘাড়টা খানিক নুয়ে দিল মেয়েটার দিকে। আমোদে কণ্ঠে বলল, কি হয়েছে? এভরিথিং ইজ ফাইন, তাকিয়ে দেখ, সব ঠিক আছে। তাকা আমার দিকে। রাহা তাকা। রাহা যন্ত্রের মতো দাঁড়িয়ে রইল।
মেয়েটা যেন সত্যি ভীষণ ঘাবড়ে গিয়েছে, তাই তো এভাবে জমে আছে, কথাও বলতে পারছে না। বিহান রোগ গিলল, ভীষণ অস্বস্তি হচ্ছে তার ভেতর। এই মেয়েটা স্বাভাবিক চঞ্চল না থাকলে ভেতরটা তার অশান্তিতে ছটফট করে। বিহানের শ্বাসতপ্ত হয়ে ওঠে। রোগ গিলে সে গভীর ভাবে তাকায় রাহার মুখের দিকে। মেয়েটার মুখে এখনো তার হাত দুটি আটকে আছে ভীষণ গাঢ়ভাবে। খানিক উঁচুতে থাকা মেয়েটার মুখটা লাল হয়ে আছে। পাতলা চামড়ার গাঢ় লাল লাল ঠোঁট দুটি কাঁপছে ধীরে ধীরে। হঠাৎ বিহান কেমন ঘুরে চলে গেল রাহার সামনে। ওর ছোঁয়া কম্পিত মুখ, চোখ, ঠোঁটে হঠাৎ আকর্ষণ অনুভব করলো। রক্ত কোমল ঠোঁটগুলি বারংবার টানলো ওকে, এত তীব্রভাবে টানলো যে মনে হলো এখনই মেয়েটাকে নিজের গভীরে মিশিয়ে নিতে, গাঢ়ভাবে মেয়েটার মাঝে ডুবে যেতে। নিচে ভাবনায় আচমকা খেই হারিয়ে বসলো ও। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় কাতরাতে লাগলো। মনে হলো তার কাঁধের ব্যথা এই যন্ত্রণার কাছে অতি তুচ্ছ। কি নিদারুণ মরণ যন্ত্রণা দিল দিন পরিণত হচ্ছে। ভেতরের সংযমটুকু হারিয়ে বিহান অসহায় তেজি ভঙ্গিতে দাঁতে দাঁতে পিষল। চোখ দুটি বন্ধ করে হঠাৎই ছেড়ে দিল ওকে। ভেতর থেকে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আগুনের গোলা বের হতে লাগলো ওর। নিজেকে ধাতস্থ করতে, নিজের ধৈর্যকে শাসন দিতে বিহান কটমট করতে করতে আবারও পিছু ঘুরে কিছুটা দূরে সরে গেল রাহার থেকে। ভেতরের এই দাবানল দিন দিন বৃদ্ধ আকার ধারণ করছে তার। ইদারিং মেয়েটার কাছে এলেই ধৈর্যচ্যুত হয়ে গেছে। দিনকে দিন নিজের ধৈর্য আর সংযমের লাগাম হারা হয়ে যাচ্ছে ও। এত কিছুর পরও নিজেকে আটকানো তার জন্য মরণ যন্ত্রণার চেয়ে কম নয়। ভেতরে সেই তীব্র দাবানল সওয়ার ক্ষমতা কমে এসেছে তার। নিজের অনুভূতির সাথে নিজে যুদ্ধ করার চেয়ে কঠিন যুদ্ধ বুঝি আর এই দুনিয়াতে হয় না। বিহান এই মুহূর্তে সেই দ্বন্দ্বে লিপ্ত। ভেতর থেকে গলিত লাভা নিগত হচ্ছে। নিজের অশান্তির চরম সীমা গিয়ে বিহান ডান হাতটা তুলে দিল কাঁধের দিকে। বেশ কয়েকবার গাঢ়ভাবে আঘাতটা ঘষতে ঘষতে চট করে কেমন হিংস্র হয়ে উঠল। ক্ষিপ্তে তাকালো রাহার দিকে, দু কদম পা বাড়িয়ে ওর দিকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁত পিষে বলল, জ্যাম, তোকে বলেছিলাম তো তোর ওই ফুলকো ফেসে নিয়ে আমার সামনে আসবি না। কেন এসেছিস তুই? বারণ করার পরও কেন শুনি না আমার কথা, ইডিয়েট। এই পর্যায়ে রাহার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কিছুটা সুযোগ পেয়েই বুঝি মেয়েটা ঠোঁট ভেসে এবার কেঁদে দিল। বিহান ভাইয়ের দিকে করুণ ঝাপসা চোখে তাকিয়ে শরীর দুলিয়ে মৃদু শব্দ তুলে কাঁদতে লাগলো। এই অবস্থায় দাঁড়িয়ে বিহানের মনে হলো তার চেয়ে অসহায় মানুষ বুঝি এই দুনিয়াতে আর দুটা নেই। চোখের সামনে রাহাকে এভাবে ফুলিয়ে কাঁদতে দেখে বিহানের পিঞ্জিরায় আগুন জ্বলে উঠে। ধৈর্যশীল বিহান আর সহ্য করতে না পেরে মেয়েটার এক হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে এসে বজ্র বেগে জাপটে ধরে নিজের অশান্ত বুকে। রাহার মাথাটা ক্ষিপ্ত অস্বস্তির বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নেয় বিহান। রাহা যেন এবার ভেতরে সমস্ত কষ্টটা উগলে দেয় বিহান ভাইয়ের তপ্ত বুকের মাঝে। এক হাত দিয়ে রাহাকে আগলে ধরে অন্য হাত ওর মাথায় চেপে ধরে রাখে বিহান। বেশ আবেশে চোখ দুটি মুদে রাখে ও, যেন তার উত্তপ্ত অশান্ত বুকে রাহা বারিধারার মতো শান্তি জড়িয়ে সেই আগুন নিভিয়ে পানি করে দিচ্ছে একটু একটু করে। ভীষণ আরামে
আর প্রশান্তিতে বিহানের পুরো শরীর জুড়ে শীতলতা ছড়িয়ে গেল। আলতো নরম কোমল গলায় বলল, এই আদুরি কান্না থামা এবার, দেখ আম ফাইন। রাহা ফুফিয়ে কাঁদে, এক প্রকার হেঁচি তুলে ফেলছে মেয়েটা। বিহান এবার ওর দুই বাহু ধরে নিজের বুক থেকে আগলা করে প্রস্থ হাতটা এগিয়ে দেয় ওর মুখের দিকে, কানের পিছনে 4 আঙুল গলিয়ে দিয়ে রাহার মুখটা আলতো করে স্পর্শ করে, গালের উপর থাকা বৃদ্ধা আঙুলি দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে উঠে, বোকার মতো কাশিস কেন ইডিয়েট? আমি ঠিক আছি। কম্পিত ঠোঁট নিয়ে অপুষ্টভাবে বলে, আপনার পিঠে ব্যথা? সামান্য, অনেক গভীর বিহান ভাই, তাতে তোর কি? আপনার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে, তবে তুই কেন কাঁদছিস? আর জবাব দিতে পারে না রাহা, চুপ করে নাক টানছে। তা দেখে হাসে বিহান, কিরে ইডিয়েট, বল কাঁদছিস কেন? গর্দভ একটা। রাহা এখনো জবাব দেয় না, মাথা নিচু করে থাকায় নাক দিয়েও পানি টপ টপ করে পড়ার চেষ্টা করছে। অপরিষ্কার রাহার নাক টানার ফলে সেই পানি পড়তেও গিয়ে পড়ছে না। তা দেখে বিহান ঠোঁট কামড়ে পাশ ফিরে হাসে। এত যেন টান লাগছে ঘাড়ে, তবুও সেটা সয়ে নেয় সে। নরম সুরে বলে, রুমাল লাগবে? জবাব দেয় না রাহা। বিহান নিজেই পকেট থেকে রুমালটা বের করে এগিয়ে দেয় রাহার দিকে। অবশ্য এসব রুমাল টুমাল ব্যবহার করে না সে, কেবল নিজের কাছে সব সময় রাখে এই যা, কারণ এটা এই গাধাটাই তাকে দিয়েছিল। বিহান ভাইয়ের এগিয়ে দেওয়া রুমালটা রাহা হাতে তুলে নেয়, ফ্যাত করে নাকটা পরিষ্কার করে সেটা আবারও এগিয়ে দেয় বিহান ভাইয়ের দিকে। বিহান তীক্ষ্ণ চোখে এগিয়ে দেওয়া সেই অপরিষ্কার রুমালটা দেখে নিয়ে আবারও তাকায় রাহার পানে, ক্ষিপ্ত কণ্ঠে বলে, এটা দিয়ে আমি কি করব এখন? পরিষ্কার করে আবারও ফেরত দিবি? রাহা মাথা কাত করে সায় দেয়, আস্তে ধীরে চোখ তুলে তাকিয়ে বলে, একটু দেখি কি আমার বডি? লজ্জায় গাল দুটি আবারও লাল হয়ে উঠে রাহার। বিহান সেটা দেখেও চুপ থাকে কিছু সময়, এভাবেই গড়ায়। রাহা আবারও থেমে থেমে বলে, আপনার ব্যথাটা একটু দেখি। দেখে কি করবি? এমনি এমনি দেখে কি হবে যদি মলমই লাগাতে না পারিস? লাগিয়ে দিব। কি মলম? আমি ভাবলাম অন্য কিছু। অন্য কিছু কি? শ্বাস ফালে বিহান, স্টুপিড একটা, যা দরজা লাগিয়ে আয়। ভ্রু দুটিতে কুচো হয়ে ওঠে রাহার, নাক টেনে বলে, দরজা লাগাতে হবে কেন? যেটা বললাম সেটা কর, যা গিয়ে দরজা লাগা। দরজা বন্ধ করে রাহা এগিয়ে আসে। বিহান তাকিয়ে দেখতে পায় আহমদের মুখ ফুলে আছে, মেয়েটাকে বড্ড আদুরে লাগছে। ধৈর্যযুক্ত হওয়ার আগে বিহান নিজের ভাবনায় লাগাম টেনে ধরল। রাশবাড়ি কণ্ঠে বলল, ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। বাধ্য মেয়ের মতো রাহা সেটা নিয়ে এগিয়ে এলো। বিহান সোফায় বসে আছে, তার সুচালো বাজে পাখির মতো নজর সম্মুখে থাকা আয়নার দিকে। রাহা শান্ত মেয়ের মতো বক্স নিয়ে এসে তার পিছেই বসলো। বিহান শার্টটা পুরোপুরি না খুলে সেই আগের মতো কেবল বাম দিকের কলারটা নিচে ঝুলিয়ে দিয়ে বসলো, ক্ষতটা উন্মুক্ত করে দিয়ে। সেই বীভৎস ক্ষতটা দেখেই বুকটা হু হু করে উঠল রাহার, কলিজাটা মোচড় দিয়ে উঠেছে ফের। চোখ দুটি আবারও ঝাপসা হয়ে এলো। মাঝখানে জায়গাটা কি গভীরভাবে ডেবেছে। কিভাবে এত ব্যথা পেল এই লোক? মানুষটার এত স্বাভাবিক বা কি করে আছে? কষ্ট হচ্ছে না ওনার? বিহান ভাইয়ের কষ্ট হচ্ছে কিনা তা না জানলেও রাহার অন্তর জ্বলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তার। আপনা আপনি টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো ওর চোখ বেয়ে। আয়নায় সেই চোখের পানির দিকে
একধানে তাকিয়ে রইল বিহান। কাঁপা কাঁপা হাতে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করার সময় বিহান ভাই মৃদু শব্দ করে একটু কেঁপে উঠতেই ভেতরটা হাহাকার করে উঠে রাহার। কাঁদতে কাঁদতে তুলো দিয়ে পরিষ্কার করে দেয়। আর ওর কান্নামাখা মুখের দিকে গভীর নয়নে তাকিয়ে থাকে বিহান। ক্ষত স্থানটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়ে রাহা ব্যান্ডেজ লাগিয়ে দিল। এবার চোখের পানিটা মুছে দিয়ে নাক দিয়েও পানি পড়ছে তো রাহা জবাব দিল না সে কথার। অন্য সময় হলে নিশ্চয়ই কিছু বলতো, সে উল্টো প্রশ্ন করলো বিহান ভাইকে, আপনি কি ডক্টরের কাছে গিয়েছিলেন বিহান ভাই? এটাই তো সেলাইয়ের দরকার ছিল, এত পাকড়ামি করার প্রয়োজন নেই তোর। কিভাবে ব্যথা পেলেন আপনি? বিহান সে জবাব দিল না। সাতটা কাঁধে তুলে নিয়ে তাকালো রাহার পানে। জানতে চাইলো কেন এসেছিলি? অনুমতি নিতে মাথা নিচু করে বলল রাহা। কিসের? ঘুরতে যাওয়ার। এখন যাওয়ার প্রয়োজন নেই, ঘরে যা। একটু থেমে আবারও বলে, আর শোন, এই বিষয়ে যদি বাড়ির কেউ জানে তবে তোরে আমি খাইছি। ঢোক গিলল রাহা। লোকটা আস্ত একটা জল্লাদ টাইপের। মিনমিন গলায় বলল রাহা আবারও, আরেকটু থাকি। কোন দরকারে? মাথা নিচু করে ক্ষীণ গলায় জবাব দিল সে, এমনি। বিহান রাহার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, প্রয়োজন নেই। তুই আরেকটু থাকলে আমার বুকে ঝড় শুরু হবে। বের হ। রাহা মুখ তুলে তাকিয়ে বোতা করে বলে, নি কেমন? কেন বিহান ভাই কেমন? কেমন কেমন জানি। বিহান গাঢ় নজরে রাহার আমোদি মুখে নজর বুলিয়ে বলল, আমি কেমন তা জানা হলে আমার ভেতরে ঢুকতে হবে। ঢুকবি? রাহা বোকার মতো কপালে কিছু বাস তুলে আচমকা বলে, মানে? শক্ত গলায় জবাব দেয় বিহান, তোর মতো রাম ছাগল সেই মানে বুঝতে পারবে না স্টুপিড। বের হয়ে যা। অজ্ঞাত বিহান ভাই নিজেই রাহাকে বাহু ধরে ঘর থেকে বের করে দিল। পরপর 2 দিন কেটে গেছে। রাহা সময় করে করে বিহান ভাইয়ের ক্ষতের খোঁজ নিয়ে এসেছে। রাহা বিহান ভাইয়ের আঘাত নিয়ে বাড়ির কাউকে কিছু বলেনি যে, এটাই বেশি। পরন্ত বিকেল চলছে, সেই কখন থেকে রুশ্মি আপুর ঘরে বসে আছে ও। কিছুক্ষণ দুজন একসাথে মুভি দেখছে। এবার কিছু খাওয়ার জন্য পেটটা চুক চুক করে উঠল ওর। তাই রুশ্মি আপুর থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হাতে একটা বই ধরিয়ে দিয়ে বলল, রুশ্মি, যাওয়ার সময় এটা কামিনীকে দিয়ে যাবি? আচ্ছা। দেই দেই করে রাহা ছুটে গেল কামিনীর রুমের দিকে। বই নিয়ে নিচে গিয়ে মাকে বলবে 2টো আলুর পরোটা বানিয়ে দিতে। খাওয়ার চিন্তা রাহা উল্লাস এগিয়ে গেল কামিনী আপুর রুমের দিকে। তবে দরজা দিয়ে ঢোকার আগে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য পাজরা থমকে গেল ওর। নিঃশ্বাস আটকে স্তব্ধ হয়ে পা ওখানে থেমে গেল ওর। কামিনী আপুর রুমে এই সময় এভাবে বিহান ভাই কেন?